ওয়েলকাম টু ডব্লিউপিএসসি ওয়ালা। তো তোমাদের জন্য আরও একটা আমরা যেই টপ 500 এমসিকিউর পার্টটা শুরু করেছি সেটার আজকে 4 নম্বর লেকচার থাকছে। 4 নম্বর লেকচার সমস্ত কিছু ডিসকাস করে দেবো আজকে ক্লাসের মধ্যে। তার সঙ্গে তোমাদেরকে আজকে আরেকটা খবর দিয়ে দিই যে ডব্লিউবিপিএসসির একটা ক্যালেন্ডার বের করে দিয়েছে ভাই। মানে সেটা ক্যালেন্ডারে যে পরপর কী এক্সাম হবে সেটা তোমাদেরকে বের করে দিয়েছে। তো এইবার আরও ওয়েট করার দরকার নেই, কারণ এইবার এই সুযোগ তোমরা আরও পাবে না, এরকম সুযোগ যে এক বছরের মধ্যে সমস্ত কিছু ক্যালেন্ডার। তাই সমস্ত ব্যাচেস এখানে ডিটেলস রয়েছে। ডব্লিউবিপিএসসিওয়ালা এখানে ব্যাচেস করাচ্ছে। ধরো গ্রুপ ডিতে যেতে চাও তাহলে রূপসী বাংলা রয়েছে, আরআরবি গ্রুপ ডি সেন্ট্রালের জব, এসএসসির জন্য উত্তরণ ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন 2.0, সক্ষম ডব্লিউবিসি যদি ক্যাটার করো তাহলে সক্ষম রয়েছে, টার্গেট ব্যাচ রয়েছে প্রিলিমসের জন্য যদি করো। এদিকে দেখো পিএসসি মিসলিনিয়াসের ব্যাচ রয়েছে মেন্সের জন্য। এদিকে দুরন্ত এক্সপ্রেস রেলের এনটিপিসি CBT1 CBT2 রয়েছে। আচ্ছা, সঙ্গে অপরাজিত মহাপ্যাক এই সমস্ত এক্সামগুলোকে যদি ধরো তো একটাই ব্যাচ রয়েছে, সেটা 1 ইয়ার 1.5 বছর আর 2 বছরের ভ্যালিডিটির সাথে থাকছে। তো এইটাতে সব এক্সামগুলোই এসে যাবে, ঠিক আছে? তো সেটাও দেখতে পারো। এইবার ওয়েট করার কিছু দরকার নেই, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাও আর কাজ শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। তো চলো আমরা আজকে আমাদের লেকচারের দিকে যাই। আজকে আমাদের লেকচার নাম্বার 4 থাকবে, লেকচার নাম্বার 4 পার্ট 4, যেটা আমরা প্রত্যেক দিন কোশ্চেনগুলো ডিসকাস করি। তার সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও বা সমস্ত ডিসকাশন বা আমরা ডাউট সলভিং করি তো সেইখানে তুমি এখানে এসে জয়েন হতে পারবে। ঠিক, চলো ছটপট সময় নষ্ট না করে কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য ফরমেশন অফ নিউ ক্যাটাগরি অফ এনবিএফসি। এনবিএফসি যে নিউ ক্যাটাগরি ফর্ম হয়েছে সেটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সেটা কোন কমিটি রেকমেন্ড করেছে? তাহলে এখানে অপশন দিয়েছে শাহ কমিটি, মালেগাম কমিটি, কামত কমিটি, হুসেন কমিটি। ঠিক, তো তোমাদের যে এখানে অ্যান্সারটা হয়ে যাবে বাবু, এটা হয়ে যাবে মালেগাম কমিটি এনবিএফসির জন্য একটা রেকমেন্ডেশন দিয়েছে নিউ ক্যাটাগরির জন্য। ঠিক, এই প্রশ্নটা এসছিল তাই তোমাদেরকে করাচ্ছি। এদিকে দেখো কামত কমিটি যেটা এসছিল 2014 সালে এসছিল। ঠিক, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে এই কমিটি কবে এসছে কমেন্ট বক্সে জানাবে, আর এই কমিটিটা কবে এসছে কি নিয়ে এসছে। ঠিক, তো এই বিভিন্ন ধরনের কমিটি ইকোনমিক্সে তোমরা দেখতে পাও, যেখানে তোমাদের রঞ্জন স্যার পড়ান এখানে। তো ইকোনমিক্সের ক্ষেত্রে তুমি এই ধরনের কমিটি দেখতে পাবে মাইক্রো ফিন্যান্সের জন্য বা স্মল, মানে দেখো এখানে দিয়েছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, এদের জন্য দেওয়া থাকে। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক, চলো নেক্সট প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন কি বলছে? Harrod-Domer growth model is known for highlighting savings of investments. Which 5-year plan in India was based on this model? কোন 5-year প্ল্যানটা এই মডেলের উপরে বেস ছিল? হ্যারড-ডোমার গ্রোথ মডেল। তো দেখো আমাদের দেশে স্টার্টিংয়ে একটা প্ল্যানিং কমিশন এসেছিল। কি এসছে? প্ল্যানিং কমিশন। আর এই প্ল্যানিং কমিশন যে ছিল, প্ল্যানিং কমিশনের কাজ কি? যে আমাদের দেশের জন্য কিছু কিছু সেট আপ করতো, মানে কিছু একটা গ্রোথ রেট সেট আপ করতো যে এবার টার্গেটেড রেট এত থাকবে। তো সেই প্ল্যানিং কমিশনটা শুরু করে কবে থেকে? 1951 থেকে শুরু করে, যেখানে তোমরা ইজিভাবে বুঝতে গেলে 5-year প্ল্যান নামে জানো। 5-year প্ল্যান হিসাবে তোমরা শুনেছো, ঠিক আছে? এইটা পরবর্তীকাল দেখো 2014 সালে মোদি গভর্নমেন্ট অ্যানাউন্স করলো, PM মোদি অ্যাবলিস্ট প্ল্যানিং কমিশন। অ্যাবলিস্ট মানে শেষ করে দিল প্ল্যানিং কমিশনকে। প্ল্যানিং কমিশনকে শেষ করে নেক্সট নতুন একটা জিনিস আনলো, সেটা হলো নীতি আয়োগ। নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো প্রশ্নটা এখানে কোন 5-year প্ল্যানে ছিল? এটা হ্যারড-ডোমার মডেলটা, এটা হবে ফার্স্ট 5-year প্ল্যান, যেটা এসেছিল 1951 থেকে 1956 অবধি, এই টাইমলাইনে ছিল এই মডেলটা। আচ্ছা, এইখানে তোমাদের জন্য হোমওয়ার্ক যে কত টার্গেট সেট করা হয়েছিল, টার্গেট গ্রোথ কত ছিল আর অ্যাচিভ কত করেছে, এই দুটো জিনিস মনে রাখবে। কত আমরা পেয়েছি, এইটা কিসের উপরে টার্গেট করেছিল? আমি তোমাদেরকে যেরকম দেখিয়ে দিই, এগ্রিকালচার হবে নাকি ইন্ডাস্ট্রি হবে, কিসের উপরে এটা টার্গেট হয়েছিল, তোমাকে এই দুটো অপশনের মধ্যে চুজ করে দেবে। সিমিলারলি তোমাদের জন্য আরও একটা হোমওয়ার্ক দিই, যে সেকেন্ড 5-year প্ল্যান যেটা ছিল
খুবই প্রশ্ন আসে 5 ইয়ার প্ল্যান থেকে ভাই। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা ছিল সেটা কোন মডেলের উপরে বেস ছিল, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তোমরা জানাচ্ছ কমেন্ট বক্সে জানাবে তো কোন 5 ইয়ার প্ল্যান ছিল, কমেন্ট বক্সে জানিও। ক্লিয়ার? চলো নেক্সট দিকে যাই। নেক্সট প্রশ্ন বলছে ফান্ডামেন্টাল ডিউটিজ আর নট এনফোর্সেবল বাই ল। মৌলিক দায়িত্বগুলি আইন যে হয়, আইনের দ্বারা আমাদের উপরে এনফোর্স করতে পারে না, বাট আর টেকেন ইনটু অ্যাকাউন্ট বাই দ্য কোর্টস হোয়াইল অ্যাডজাক্টিং ইন এনি ম্যাটার। এডজাডিকেটিং মানে যদি কিছু করা হয়, ওর এগেন্সে যাওয়া হয়, তাহলে সেটাকে কোন ম্যাটারের আন্ডারে আমাদের উপরে কোর্ট বিচার করতে পারে, বিচার করার সময় বিবেচনা করা হয়, সেটা হলো তোমার প্রশ্নটা। তো এইখানে যে হলো অপশান দিয়েছে রেগুলেটরি, নন স্ট্যাটিউটরি, স্ট্যাচুটারি নাকি কমন, এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে ফান্ডামেন্টাল ডিউটিজ উপরে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার হয়ে যাবে স্ট্যাচুটারি আন্ডারে নেওয়া হয়। স্ট্যাচুটরি বডি, নন স্ট্যাচুটরি বডি তোমরা পড়েছো, ঠিক? তো এখানে তোমার কিসে নিয়ে আলোচনা হচ্ছে বাবু? ফান্ডামেন্টাল ডিউটিস। কিসে নিয়ে? ফান্ডামেন্টাল ডিউটিস কিংবা বলবে মৌলিক কর্তব্য সম্বন্ধে এটা আলোচনা। এইটা দেখো ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে, যেখানে অনুচ্ছেদ আর্টিকেল দেওয়া আছে 51A। ঠিক আছে, টোটাল কয়টা ডিউটিস রয়েছে বলবে 11টা অ্যাট প্রেজেন্ট ডিউটিস দেওয়া আছে। অ্যাট প্রেজেন্ট 11টা ডিউটিস দেওয়া আছে। আর এই ফান্ডামেন্টাল ডিউটিসকে রেকমেন্ড করেছিল কে? স্বর্ণ সিং কমিটি। কে রেকমেন্ড করে? স্বর্ণ সিং কমিটি। আমাকে বলবে যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এফডিস বা ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে অ্যাড করা হয়। অ্যাডেড টু কনস্টিটিউশন, আমাদের সংবিধানে অ্যাড করা হয় বাই হুইচ ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝা গেছে? কোশ্চেন বোঝা গেছে? তাহলে অ্যান্সার আমাদের স্ট্যাচুটরি বডি হিসাবে ধরা হয়। নেক্সট, ওয়েন ডিড দিমিত্রি মেন্ডেলিভ। দেখো এবার দেখো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সামে এসছে, সিজিএল 2023-এর প্রশ্ন। তো এইখানে ধরো এই ধরনের প্রশ্ন আসা শুরু হয়ে গেছে যে ইয়ার জিজ্ঞেস করছে। আগে আমরা পড়তাম না, তো এখন ইয়ার জিজ্ঞেস করা শুরু হয়েছে। তো দিমিত্রি মেন্ডেলিভ ইনভেন্ট করেছিল পিরিয়ডিক টেবিল। কি দিয়েছিল? পিরিয়ডিক টেবিল। এই যে পিরিয়ডিক টেবিল দিয়েছে, অর্ডারিং সিম্বল অফ এলিমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক ওয়েট, সেটা কোন সালে এসেছিল? তুমি বাবু বলবে এখানে অ্যান্সার হয়ে যাবে 1869। কবে এসেছিল? 1869-এ এসছে। আচ্ছা দেখো মেন্ডেলিভকে বলা হয়, মেন্ডেলিভকে বলা হয়, এটা প্রশ্ন আসবে, ফাদার অফ পিরিয়ডিক টেবিল। ফাদার অফ পিরিয়ডিক টেবিল কেন বলা হয়? কারণ ইনি কি করেছেন, পিরিয়ডিক টেবিলকে টেবিলে হিসাবে দিয়ে হরাইজন্টাল রোজ অ্যান্ড ভার্টিক্যাল কলামস, গ্রুপস সেটাকে বলবো, আর পিরিয়ডসের মধ্যে ভাগ করে দিলেন। ভার্টিক্যাল কলাম যেটা হয় উপর থেকে নিচে, সেটাকে কলাম বলছি, সেই কলমে ভাগ করে দিলেন। আর কি করতেন? পিরিয়ডস মানে হরাইজন্টাল রোজের মধ্যে ভেঙে দিলেন। হরাইজন্টাল রোজ এইভাবে উনি ভেঙে দিয়েছেন পিরিয়ডিক টেবিলকে। টোটাল কটা এলিমেন্ট ক্লাসিফাই করেছিলেন বলবে? টোটাল এলিমেন্টস ক্লাসিফাইড 63 এলিমেন্টস। 63টা এলিমেন্টস ক্লাসিফাই করেছিলেন অন দ্য বেসিস অফ অ্যাটমিক মাস। কিসের উপরে? অ্যাটমিক মাসের উপরে। ইনার আগে কে কে ট্রাই করেছিল? তো দেখো প্রথম ফার্স্ট অ্যাটেম্প যেটা নিয়েছিল, ফার্স্ট অ্যাটেম্প টু ক্লাসিফাই এলিমেন্ট, সেটা ল্যাভয়েজার করেছিল। কে করেছিল? ল্যাভয়েজিয়ার, কিন্তু ইনি ফেল হয়ে যান, ফেল। তারপরে সেকেন্ড যেটা মানে এবার ফার্স্ট যেটা হবে, যেটা সাকসেসফুল একটু হয়, একটুখানি সাকসেসফুল, তো ডোবার্নায়ার্স অ্যাটমিক ট্রাইডস বলেছিল। তারপরে এসেছিল নিউল্যান্ডস লজ অফ অক্টেভস, এটা দিয়েছিল কে? তো বলবে নিউল্যান্ড। আর 3 নম্বর এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল ছিল, রাশিয়ান একজন সায়েন্টিস্ট। 4 নম্বর হেনরি মোসলে দিয়েছিল, হেনরি মোসলে, এটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল ছিল। 4 নম্বর যেটা আমরা পড়ি এখন, হেনরি মোসলে দিয়েছিল, যেটাকে বলা হয় লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল।
ক্লিয়ার? তো এই সমস্ত হয়ে গেল। আমাকে বলবে তো যে এই নিউল্যান্ড টোটাল কটা এলিমেন্টস ক্লাসিফাই করেছিল? যে কোনো এক্সামে এই কোশ্চেনটা আসবে, টোটাল এলিমেন্টস কটা এলিমেন্টস ধাতু অধাতু বা মেটালয়েডস মিলে ইনি কটা টোটাল এলিমেন্টস ক্লাসিফাই করছেন, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক, নেক্সট প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উইল বি হেল্ড হোস্টেড বাই, কোন দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে? ঠিক, তো এই দেখো প্রশ্ন দিয়েছে কানাডা, ইউএসএ, মেক্সিকো, কানাডা, ইউএসএ, ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল, ইউএসএ, ইউএসএ, ব্রাজিল, চিলি। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কানাডা, ইউএসএ এন্ড মেক্সিকোতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026টা হতে চলছে। লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় হয়েছিল বাবু? কাতারে হয়েছিল। কে জিতেছিল? উইনার কে ছিল? আর্জেন্টিনা ছিল। তোমাদের আর্জেন্টিনা। তোমাদের জন্য হোমওয়ার্ক, রানার আপ কে ছিল? ঠিক আছে, নেক্সট, আগে তো বলো ফিফার ফুল ফর্ম কি হয়? এন্ড ফিফা ওয়াজ ফাউন্ডেড অন, এই প্রশ্নটা একটা স্টেটের এক্সামে এসছে, এপিএসসি ক্লাসিফে এসেছিল। কোন সালে ফাউন্ড করা হয় ফিফাকে? কোন সালে ফাউন্ড করা হয় ফিফাকে? ঠিক আছে, তো ফিফা কোন সালে ফাউন্ড করা হয়? যদি আরও কিছু জানতে চাও, এই মুহূর্তে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড স্পট ফিফা র্যাঙ্কিংয়ে কে রয়েছে অবশ্যই বের করবে। ফিফা র্যাঙ্কিংয়ে কে রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট আরও একটা হোমওয়ার্ক দিই, ব্যালন ডি অর যে হয় সেটা এবার কে পেয়েছে, এটা অবশ্যই বের করে রাখবে। তো এত কিছু যদি আলোচনা করা শুরু করো, এত কিছু বের করা শুরু করো, আমার মনে হয় না জিকে জিএস তোমার কিছু বাদ যাবে, কিন্তু হ্যাঁ একটু খাটতে হবে, পড়তে হবে। কোশ্চেন দেখো, এথানোইক অ্যাসিড ইজ সিনোনিম অফ হুইচ অ্যাসিড? লিকুইড অ্যাসিড used in kitchens around the world as a basic seasoning in the preparation and cooking of certain foods। পাতি ভাষায় বলে দিই, তোমরা চাউমিন খেতে যাও, চাউমিনে খেতে উপর থেকে ছুঁচ করে মারে ভিনিগার, কি মারে? ভিনিগার, অ্যান্সারই বলে দিলাম। তো যেটা মারে ভিনিগার সেটারই প্রশ্ন দিয়েছিল, সেটা অ্যাসিটিক অ্যাসিড, এথানোইক অ্যাসিড বেসিক্যালি নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, সেটা ইউজ করা হয়। তাহলে এখানে আমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে ভিনিগার হিসাবে ইউজ করি। অ্যাপল জুসে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, কি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। আচ্ছা, এদিকে ভিনিগারের ক্ষেত্রে আছো, দেখো CH3CHCOOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, এটারই নাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। এটারই 5% সলিউশন যখন আমরা নিই, 5% অফ CH3COOH যখন ডাইলিউট করে দিই, তো সেটাই ভিনেগার ফর্ম হয়ে যায়। কি হয়ে যায়? ভিনেগার ফর্ম হয়, আর সেইটা আমরা খাওয়ার মধ্যে বা কিচেনের মধ্যে ইউজ করি। ঠিক, হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, অ্যাসিড কোথায় কি পাওয়া যায়? মাস্টার্ড, সর্ষ তেল, মাস্টার্ড অয়েলের মধ্যে কি অ্যাসিড পাওয়া যায়? বাটারের মধ্যে কি পাওয়া যায়? কোকোনাট অয়েলের মধ্যে কি পাওয়া যায়? এখন নতুন প্রশ্ন আসা শুরু হয়েছে, কোকোনাট অয়েলের মধ্যে কি পাওয়া যায়? ঠিক, অ্যাপল বলে দিয়েছি। তেঁতুলের মধ্যে কি পাওয়া যায়? তেঁতুলের মধ্যে কি অ্যাসিড পাওয়া যায় অবশ্যই লিখে রাখবে। এটা নতুন ধরনের প্রশ্ন এখন শুরু হয়ে গেছে, আগে সাইট্রিক অ্যাসিড এই সমস্ত ছিল, অ্যাসিটিক অ্যাসিড, এখন চেঞ্জ হয়েছে মাস্টার্ড অয়েল, বাটার, কোকোনাট অয়েল, নতুন আসা শুরু হয়ে গেছে। ঠিক, তো এটা হলো তোমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেনে যাই, 7 নম্বর কোশ্চেন বলছে, দ্য ফলোইং ডিভাইস এ পলিসি দ্যাট কেম টু বি নোন এজ দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। কে একটি নীতি প্রণয়ন করেছিল যেটার নাম ছিল ডক্ট্রিন অফ ল্যাপস? মানে এই গভর্নর জেনারেল বা ভাইসরয়ের মধ্যে ডক্ট্রিন অফ ল্যাপসটা কে এনেছিল, সেটা হলো তোমার প্রশ্ন। তো দেখো ডক্ট্রিন অফ ল্যাপসটা ছিলই কি? ডক্ট্রিন অফ ল্যাপসটা একটা রুল এনেছিল বা নীতি এনেছিল, সেটার মাধ্যমে কি হয়, যদি কেউ শাসক, ইন্ডিয়ার কথা বলছি, ভারতের মধ্যে এটা হয়েছিল, তো যদি কেউ শাসক বা কিং যে ছিল, যার কি নিজের রক্তের কোনো ছেলে হবে না, সেই যে কিংডমটা বা সেই যে রাজত্বটা বা শাসনের জায়গাটা বা কিংডমটা, সেটা টোটালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেবে বা ব্রিটিশ নিয়ে নেবে, সেটাকে অ্যাকোয়ার করে নেবে বা অ্যানেক্স করে নেবে, যেখানে নিজের রক্তের, নিজের ব্লাডের ছেলে থাকবে না। ঠিক, তো এই ডক্ট্রিন অফ ল্যাপসের নীতিটা এনেছিল কি? লর্ড ডালহৌসি।
কে এনেছিল? লর্ড ডালহৌসি। আর ডক্ট্রিন অফ লেপ্সের আন্ডারে ফার্স্ট কিংডম যেটা অ্যানেক্সড হয়েছিল, ফার্স্ট টু বি অ্যানেক্সড, প্রথম যেটা অ্যানেক্সড হয় সেটা ছিল তোমার কে? তো বলবে সাতারা। কে ছিল? সাতারা। আর এই সাতারা কবে হয়? 1848 এডিতে, 1848 সালে প্রথম ধরা যায়। সিমিলারলি আরও ছিল ঝাঁসি, তাই তো রিভোল্ট অফ 1857 তুমি দেখতে পাও। তো ঝাঁসি কোন সালে অ্যানেক্সড হয়েছিল তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। লর্ড ডালহৌসি, এই সময় হিন্দু কি কাজ হয়েছে দেখো, হিন্দু উইডো রিম্যারেজ মানে বিধবা বিবাহ যেটাকে বলা হয়, একটা পাস হয়েছিল ইন দ্য ইয়ার 1856। এর সময় রেল স্টার্ট হয় কোথায় থেকে? বলবে বোম্বে থেকে থানে, বোম্বে থেকে থানে। এবার একটা প্রশ্ন দিয়েছিল রেলওয়ে এক্সামে, এসএসসির এক্সামে দিয়েছিল যে বোম্বে থেকে থানে যে ছিল কত কিলোমিটারের লাইন? 34 কিলোমিটারের লাইন প্রথম যেটা শুরু হয়। টেলিগ্রাফ লাইন শুরু করেছিল, সেটা ক্যালকাটা থেকে আগ্রা, ক্যালকাটা টু আগ্রা শুরু করেছিল। এই সমস্ত কাজ করে ডালহৌসি। ক্যানিং এর ক্ষেত্রে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের লাস্ট গভর্নর জেনারেল ছিল, সঙ্গে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, প্রথমে ভাইসরয় অফ ইন্ডিয়াও ছিল ক্যানিং, বাকিগুলো ছিল তোমরা বের করে নেবে। তো ঝাঁসি কোন সালে অ্যানেক্সড হয় সেটা তোমরা অবশ্যই বের করবে, ঠিক? চলো, সোনাল মানসিং পদ্ম বিভূষণ আর ভূষণ অ্যাওয়ার্ড ইজ অ্যাকমপ্লিশড ড্যান্সার অফ দ্য ফলোইং ড্যান্সেস ইন এডিশন অফ ভারতরত্ন। মানে এই সোনম মানসিং যে রয়েছে, সোনাল মানসিং, ইনি একটা ডান্সার ছিলেন কিসের? তো বলবে ভারতনাট্যমের। সঙ্গে আর কোন ড্যান্সের উনি অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতনাট্যম ছাড়া? দেখো, সোনাল মানসিং যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন পদ্মভূষণ পদ্মবিভূষণ, এই অ্যাওয়ার্ডগুলো সম্বন্ধে আলোচনা করব। তার সঙ্গে এখানে অ্যান্সারটা বলে দিই, এটা হয়ে যাবে উড়িষ্যা, উড়িষ্যি ড্যান্সার। এই ড্যান্সটা কোথায়? উড়িষ্যা, উড়িষ্যি। উড়িষ্যি কোথায়? উড়িষ্যাতে হয়। সত্রিয় ডান্স আসামে হয়। এই দুটো হোমওয়ার্ক থাকবে তোমাদের, কমেন্টে জানাবে কথাকালি। আচ্ছা, আর কথক কোথায় হয় অবশ্যই জানাবে হোমওয়ার্কে, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক? নেক্সট দেখো, এখানে অ্যাওয়ার্ড কি বলেছে দেখো, পদ্মবিভূষণ। তো দেখো, 3 ধরনের পদ্ম অ্যাওয়ার্ড হয়, পদ্মবিভূষণ, তারপরে হয় পদ্মভূষণ, পদ্মভূষণ হয়, আর তারপরে হয় পদ্মশ্রী। এটা 3টে পদ্ম অ্যাওয়ার্ড হয়, পদ্মশ্রী। প্রত্যেক বছরে 26 জানুয়ারিতে অ্যানাউন্স করা হয় এই অ্যাওয়ার্ডটা। 26 জানুয়ারিতে রিপাবলিক ডে দিনে এই অ্যাওয়ার্ডটাকে অ্যানাউন্স করে বা দেওয়া হয় বাই রাষ্ট্রপতি অফ ইন্ডিয়া। এদের এই অ্যাওয়ার্ডটাকে রাষ্ট্রপতি দেবেন, ঠিক? এটা যে এই অ্যাওয়ার্ডটা যে রইল, এটাকে বলা হয় সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলা হয়। তাহলে ফার্স্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? তো ফার্স্ট বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যদি বলা হয়, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের মধ্যে, তো বলবে ভারত রত্ন। কি হয়ে যাবে? ভারত রত্ন সিভিলিয়ানদের জন্য হয়। কিন্তু এই ভারত রত্নটা আমাদের দেশের সচিন তেন্ডুলকর পেয়েছেন, আর ইনি ইয়ংগেস্ট ইন্ডিয়ান, 40 বছর বয়সে পেয়েছিলেন অ্যাওয়ার্ডটা। ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু গেট দিস অ্যাওয়ার্ড, ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু গেট দিস অ্যাওয়ার্ড। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হাইয়েস্ট, কমেন্টে জানাবে স্পোর্টস অ্যাওয়ার্ড কি। বাবু খাতা নিয়ে বসবে, যখন এই ভিডিও দেখবে খাতা নিয়ে বসবে, এই ভিডিওটা আসবে খাতা নিয়ে দেখবে, খাতা নিয়ে বসবে, আর কোশ্চেনগুলো নোট ডাউন করতে থাকবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এর থেকেও বেশি তোমরা যদি ভেঙে দেখতে পারো তাহলে খুবই ভালো, আর কিছু বাদ যাওয়ার প্রশ্নই উঠে না তোমাদের জন্য, ঠিক? ওর জন্য আমরা শিফট ওয়াইজ ধরে করছি। বলছে প্রশ্ন কি বলছে, কুয়াতুল ইসলাম মসজিদ নিচের কোন শহরে অবস্থিত? কোন শহরে রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদটা? এবার এটা হিস্ট্রির প্রশ্ন, যদি দিল্লি সালতানাত পড়ে থাকো তাহলে সেখান থেকে বুঝতে পারবে, ঠিক? তো এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে দিল্লিতে। কুয়াতুল ইসলাম
দিল্লিতে রয়েছে। ওয়াতুল ইসলাম যেটা রয়েছে এটা বানিয়েছিল কে বলবে, বিল্ট বাই কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক, এই কুতুবুদ্দিন আইবক কে ছিল তো বলবে ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। দাস বংশ যেটা ছিল সেটারই ফাউন্ডার ছিল। কোন সালে? 1206 থেকে 1290 অবধি এই ডাইনেস্টিটা চলবে, কিন্তু আইবকের সময়কালটা ছিল 1206 থেকে 1210 অবধি, এই টাইমে ছিল। আচ্ছা, এই যে মসজিদটা কার জন্য বানিয়েছিল তো বলবে এটা বানিয়েছিল ইন দ্য মেমোরি অফ একজন সুফি সান ছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কাকির মেমোরিতে বানিয়েছিল এটা, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জন্য বানিয়েছে কে এই জিনিসটা। আরও বানিয়েছিল একটা মসজিদ, আরও সেরকম 2.5 दिन का झोपड़ा, 2.5 दिन का झोपड़ा। আর এইটা অবস্থিত রয়েছে কোথায় বলবে আজমেরে। কোথায় রয়েছে? আজমের। 2.5 दिन का झोपड़ा আজমেরে রয়েছে। সিমিলারলি কুতুব মিনার শুরু করে বানানো সেটাও ইনার জন্যই করেছিল। ঠিক তো হয়ে গেছে। নেক্সট দেখো আর কি বলা যায়, অনেক কিছু বলা যায়। আইবকের মৃত্যু বা ডেথ, ডাইড ইন 1210 সাল while playing খেলছিল চৌগান और পোলো। পোলো और চৌগান খেলতে আইবকের মৃত্যু হয়ে যায়। ঠিক, চলো নেক্সট প্রশ্নে গেলাম। বলছে মাটি আখোরা কোন ডান্সের সাথে যুক্ত, কোন ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত রয়েছে মাটি আখোরা? তোমাকে বলতে হবে মাটি আখোরা। দেখো সেই কোশ্চেনটা এই দেখো ড্যান্স ফর্ম দিয়ে একই শিফটে এসছে, প্রশ্নটা একই শিফটে দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে। তো মাটি আখোরা যেটা হয় সেটা যুক্ত রয়েছে সত্রিয় ডান্সের সাথে। সত্রিয় ডান্স কোথায় হয়? আসামে হয়। তোমাদেরকে বাকি বলেছি এই দুটো হোমওয়ার্ক দিয়েছি ভাই, আবার আমি ভুল করে যেন করে না দিই, নাহলে তোমরা হোমওয়ার্ক করবে না। এই দুটো হোমওয়ার্ক, একটা নর্থের দিকে হয়, একটা সাউথের দিকে হয়, বলে দিলাম, হিন্টস দিয়ে দিলাম, বের করে নেবে। মাটি আখোরা যেটা হয় সেটা সত্রিয় ডান্সে হয়, আর ওড়িশি তোমরা জানো উড়িষ্যাতে হয়। ঠিক, আসামে যেরকম এখন বিহুর সিজন চলছে, এখন বিহু হবে। তো বিহু কটা হয়? 3টে বিহু হয়। এক হবে জানুয়ারি মাসে, যেরকম খেলা ঘর বলে হয়। এক হবে মার্চ এপ্রিল মাসে। এক হবে পাকাপাকি কাছাকাছি নভেম্বর মাসে। তো এই টাইমে এইগুলো হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দিয়েছে, বলছে যে হুইচ স্কিম ইজ অ্যাভেলেবল টু পিপল অফ গ্রুপ 18 থেকে 50 বছরের জন্য, যেটা রিস্ক কভারেজ প্রোভাইড করে 2 লাখ টাকা ইন কেস অফ ডেথ অফ দ্য ইনসিউড ডিউ টু এনি রিজন অ্যাট অ্যানুয়াল প্রিমিয়াম অফ 436 টাকা। মানে 436 টাকা যদি দেওয়া হয় বছরে, তাহলে এখান থেকে কোন যোজনাটা হয় যেখানে মানুষের মৃত্যু হলে 2 লাখ টাকা গভর্নমেন্ট প্রোভাইড করে, সেই যোজনার নাম বলতে হবে তোমাকে। তো এখানে দেখো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা योजना, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা योजना, প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন योजना, তারপর প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা योजना PMVBY। এখানে আমাদের অ্যান্সারটা হবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা योजना। জীবন জ্যোতি বিমা যোজনার জন্য কি করে গভর্নমেন্ট, তুমি যদি বছরে 436 টাকা ভরছো, 436 খুবই কম অ্যামাউন্ট, তো সেই প্রিমিয়ামে তোমাকে যদি ভাগ করে নাও 12 দিনে, দেখো কত আসছে, 12 ওই 30 টাকার কাছাকাছি আসবে মোটামুটি, না 30 টাকা, হ্যাঁ 30 পয়েন্ট সামথিং, 36-এর কাছাকাছি আসবে, 40-এর 36, হ্যাঁ ওইরকমই আসবে। তো এই যোজনাটা করলে তুমি বছরে যদি 18 থেকে 50 বছরের মধ্যে যে লোকটা থাকে এদের জন্য হয়, তো ওদেরকে কি 2 লাখ টাকা মৃত্যুর পর দেওয়া যায় এই বছরের লোক যদি করে। এটা রিস্ক কভারেজ হয়, গভর্নমেন্ট প্রোভাইড করেছে। ঠিক, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। চিত্তরঞ্জন দাস along with ড্যাশ set up স্বরাজ পার্টি 1923 টু কন্টেস্ট ইলেকশন। চিত্তরঞ্জন দাস যিনি ছিলেন আমাদের বেঙ্গলের, উনি কি করছেন, তো একটা পার্টি সেট আপ করেছেন 1923-এ, কার সাথে মিলে?
এটা হলো প্রশ্নটা। এবার ব্যাপারটা হলো যে স্বরাজ পার্টি আসলোই কেন, প্রশ্নটা হলো যে এই স্বরাজ পার্টির গঠন কেন হয়। তার কারণটা ছিল, প্রথমে ফর্মড হয়, তো ফর্মড হয় 1923 সালে। তার কারণ ছিল, কজ ছিল উইথড্রওয়াল অফ এনসিএম, নন কম্পারেশন মুভমেন্ট, যেটাকে গান্ধী উইথড্র করেছিল, তাই কে রেগে যায়? চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। তো অ্যান্সার আমি পেয়ে গেলাম এখানে, মতিলাল নেহেরু মিলে একটা পার্টি গঠন করে। ঠিক 1922-এর গয়া সেশন হয়েছিল, আর সেই গয়া সেশনে প্রেসিডেন্ট কে ছিল অফ আইএনসি? বলবে CR দাস। গয়া সেশন অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক, আচ্ছা, এই যে চিত্তরঞ্জন দাস, ইনি কার পলিটিক্যাল গুরু ছিলেন? এটা প্রশ্ন আসে এক্সামে খুব। তো ওয়াজ পলিটিক্যাল গুরু অফ क्वेश्चन मार्क, पॉलिटिकल गुरु ऑफ क्वेश्चन मार्क। ये देखो, जवाहरलाल नेहरू फर्स्ट प्राइम मिनिस्टर ऑफ इंडिया 1929 लाहौर सेशने, বহুবার বলেছি এটা, লাহোর সেশনে তিনি কি করছেন? পূর্ণ স্বরাজের ডিমান্ড করেছিলেন। পূর্ণ স্বরাজ ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। ঠিক, বোঝা গেছে কি না? চলো নেক্সট প্রশ্নে যাই। হোমওয়ার্কগুলো করবে বাবু, হোমওয়ার্কগুলো করবে। কোশ্চেন দিচ্ছে, which are the following who among the following became the first Indian to be invited in the platform of prestigious Lincoln Center Hall in United States of America? লিঙ্কন সেন্টার হলে প্রেস্টিজিয়াস যেটা হয়, সেখানে কাকে আমন্ত্রণ করা হলো বা ইনভাইট করা হয়েছিল? তাকে মানে ডাকা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল, সেটা কে ছিল? MS সুব্বালক্ষ্মী, জাকির হোসেন, রবিশঙ্কর নাকি বিসমিল্লাহ খান? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে উস্তাদ বিসমিল্লাহ খানকে ডাকা হয়েছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জানার জিনিস। ঠিক, নেক্সট দেখো, তোমাদের হোমওয়ার্ক এখানে কি থাকবে? এই যে চারজন মানুষ রিলেটেড টু হুইচ ফিল্ড? কোন ফিল্ডের সাথে এরা যুক্ত? যেরকম রিসেন্টলি জাকির হোসেন নামটা তোমরা শুনেছো, এবার তোমরা যদি মনে রাখো তাহলে এটার অ্যান্সার ফুট করে বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। নেক্সট, আইডেন্টিফাই দ্য সিল্ড গ্লাস। বলছে সিল্ড গ্লাস ভ্যাকিউম টিউব কন্টেনিং দ্য ইলেকট্রনস বিম দ্যাট ইজ ফোকাস অন এ ফসফরাস কোটেড গ্লাস স্ক্রিন ওয়েন লাইট ইজ এমিটেড। ফসফরাস কোটেড গ্লাস যখন আমরা পাস করি, লাইট এমিট হয়, তো সেটা কিসের হয়? তোমাকে বলতে হবে ক্যাথোড রেজ, ফ্ল্যাট অ্যারে টিউব নাকি লাইট এমিটিং ডায়েট। এই লাইট এমিটিং ডায়েটই হলো তোমার LED, এখন যেটা LED বাল্ব দেখতে পাও। লাইট লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা হলো LCD। আগে LCD টিভি এসেছিল, এখন LED টিভি চলে এসছে। তো এইখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যাথোড রে টিউব। এটার অ্যান্সার কি হবে? ক্যাথোড রে টিউবে এটাকে করা হয়। ঠিক, এটার অ্যান্সার ক্যাথোড রে টিউব। নেক্সট প্রশ্ন, ওল্ডেস্ট অ্যালুমিনিয়াম রিফাইনারি প্লান্ট ইন ইন্ডিয়া। দেখো, অ্যালুমিনিয়াম রিফাইনারি প্লান্ট জিজ্ঞেস করেছে, তো আগে দেখো, অ্যালুমিনিয়াম is an ore of, কার ওর? তো বলবে বক্সাইট। লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট কে? কোন দেশ লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট? কমেন্টে জানাবে। এইখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, এটা হবে দ্য মুরি অ্যালুমিনা প্লান্ট। দ্য মুরি অ্যালুমিনা প্লান্ট, মুরি জায়গাটা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, মুরি অ্যালুমিনা প্লান্ট। কোশ্চেন একটা দিই, ম্যাক্সিমাম सबसे বেশি কয়লা কোল রিজার্ভ ইজ ফাউন্ড কোন রাজ্যের মধ্যে? কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কোল রিজার্ভ পাওয়া যায়? এটা হলো প্রশ্ন। ম্যাক্সিমাম কোল রিজার্ভ কোথা পাওয়া যায়, সেটা হলো প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দ্য রাজগীর জু ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেট? রাজগীর যদি হিস্ট্রি পড়ে থাকো অ্যান্সার এমনি এসে যাবে। রাজগীর নামটা এতবার উল্লেখ পেয়েছি আমরা, এতবার শুনেছি যে যদি হিস্ট্রি পড়ে থাকো তাহলে এমনি এটার অ্যান্সার বেরিয়ে যাবে। কি হবে সেটা? কি তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট না বিহার? তো এটার অ্যান্সার
আমাদের কি হয়ে যাবে বলবে বাবু, এটার অ্যান্সার হয়ে যাবে বিহার। রাজগীর তোমরা জানো, এই রাজগীর এনশিয়েন্ট টাইমে ক্যাপিটাল সিটি ছিল, রাজধানী ছিল, ক্যাপিটাল অফ মগধ। পরবর্তীকাল সেই রাজধানীটাকে শিফট করে নিয়ে যাওয়া হয় কোথায়, তো বলবে পাটলিপুত্র। ঠিক, চলো নেক্সট প্রশ্ন। দ্য ওয়ার্ড ডাইরেক্ট ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং স্পোর্ট। ডাইরেক্ট ফ্রি কিক যেটা পাওয়া যায়, জানো যদি স্পোর্টস দেখো, খেলাধুলা দেখো, তাহলে বুঝতে পারবে ডাইরেক্ট ফ্রি কিক, ফ্রি কিক বলেছে তখন এখানে ফ্রি কিক পাওয়া যায় ফুটবলের মধ্যে। কোথায় পাওয়া যায়? ফ্রি কিক বা কর্নার পাওয়া যায় এখানে, পেনাল্টি পাবে তুমি, ব্যাক স্টিক তুমি এখানে বেসবলে পেয়ে যাবে, বাস্কেটবলে আছে বিভিন্ন টার্মস। সেই টার্মসগুলো অবশ্যই এদের টার্মসগুলো বের করো, কারণ এখন দেখা গেছে টার্মস থেকে প্রশ্ন কোশ্চেন আসা শুরু হয়ে গেছে, তাই আমরা ক্যাটার করতে হবে টার্মস। তোমরা যদি চাও যে টার্মসগুলো আমি দিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই দিয়ে দেবো, সব খেলে দিয়ে দেবো। অফ সাইড কোথায় হয়, এটাও পাওয়া গেছে এখানে, অফ সাইড ফুটবলের মধ্যে পাওয়া যায়। ঠিক, তো এই সমস্ত টার্মসগুলো ছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, পढ़े भारत, पढ़े भारत launched by Department of School Education literacy report encourage children to read joyful learning experience started on January 1 for the period of কত দিনের জন্য। এটা কত দিনের জন্য পढ़े भारत স্কিমটা এসছে, তোমাদেরকে উত্তর দিতে হবে পढ़े भारतটা এটা কত দিনের স্কিম। অপশানে কি কি দেওয়া আছে, তোমরা যদি অপশান দেখো, অপশানে দিয়েছে 100 দিন, তারপরে দিয়েছে 50, তারপরে দিয়েছে 50 দিয়েছে, 200 দিয়েছে, 150 দিয়েছে। ঠিক আছে, তো পढ़े भारत অভিযান কত দিনের জন্য তুমি কি বলতে পারো এখানে? 100 দিনের জন্য এটা হবে। এটা স্কিম এনেছিল কে? গভর্নমেন্ট এনেছিল ইন দ্য ইয়ার 2022, 100 ডেজ। ঠিক, পढ़े भारत এনকারেজ চিলড্রেন টু রিড জয়ফুল লার্নিং এক্সপিরিয়েন্স, মানে যাতে সবাই পড়াশোনা করতে শুরু করে, এটার জন্য এই স্কিমটা আনা হয় পढ़े भारत। ঠিক, নেক্সট, স্বচ্ছ ভারত মিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পাবলিক ফিগার। খুব শুনেছিলেন নিউজে স্বচ্ছ ভারত মিশন। তো স্বচ্ছ ভারত এটা নিয়ে একটা অ্যাওয়ার্ড আছে, স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড। ঠিক, তো স্বচ্ছ ভারত মিশন যেটা ছিল, এই মিশনটা এসছে ইন দ্য ইয়ার, পুরো ডেট 22 অক্টোবর 2014 সালে। এবার যদি এই ডেট দেখো তাহলে অ্যান্সার পেয়ে যাবে। এই ডেট দেখলে তোমরা অ্যান্সার বের করতে পারবে। এই ডেটের অ্যান্সার হলো মহাত্মা গান্ধীর জন্মদিন। তো মহাত্মা গান্ধীর জন্মদিনে ক্লিন মিশন, ক্লিন ইন্ডিয়া মিশন, এটা বেসিক্যালি ভারতকে পরিষ্কার করো, ক্লিন মিশন ছিল, যেটা মোদি গভর্নমেন্ট 2 অক্টোবর 2014-তে লঞ্চ করেছিল পুরো দেশকে পরিষ্কার করার জন্য। তুমি সেখানে বিভিন্ন ভিডিও দেখেছো। ঠিক, ক্লিয়ার? লাল বাহাদুর শাস্ত্রী, বল্লভ পটেল আর জওয়াহরলাল নেহরু, তোমরা জানো সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাল বাহাদুর শাস্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু, বল্লভভাই পটেল ফার্স্ট ডেপুটি পিএম বলে দেয়, তো এনার নাম মনে রাখবে, ইনাকে ফার্স্ট ডেপুটি পিএম বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এটাও তোমাকে এক্সামে দিচ্ছে এখন। ফার্স্ট ডেপুটি পিএম কে ছিল? ইনি ছিলেন। তাহলে এইটা তোমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কি কখন হয়, তো বলবে তাশকেন্দে হয়েছিল। তাশকেন্দে ডেথ হয়। আচ্ছা, ইনি একটা স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। জয় কিষান কোন যুদ্ধের সময় দিয়েছিলেন? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কোন যুদ্ধে, একটা যুদ্ধের সময় দিয়েছিলেন। এইটাও তোমরা অ্যান্সার করতে পারো, কারণ 62-র পর ইন্ডো চায়না ওয়ারের পর 1965-এ ইন্ডো পাক ওয়ার হয়েছিল, সেটার জন্য বলেছিলেন জয় জওয়ান জয় কিষান। ঠিক, নেক্সট প্রশ্ন, লেটস গো টু নেক্সট কোশ্চেন। কোশ্চেন দিয়েছে দেখো 2023-এর কোশ্চেনে 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্সের মতন কোশ্চেন দিয়েছে, যে ডিসেম্বর 2021 সালে বলেছে যে কোন ব্যাংক অ্যাপ্রুভ করেছে 500 মিলিয়ন লোন টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেল্প টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ কান্ট্রিজ স্কুল এডুকেশন, আমাদের দেশের স্কুল এডুকেশন, অ্যান্ড মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19। কোভিড-19-এর যে ইম্প্যাক্ট ছিল বাচ্চাদের উপরে পড়াশোনাকে নিয়ে, সেটাকে দূর করার জন্য 500 মিলিয়নের লোন কে দিয়েছিল? সেন্ট্রাল ব্যাংক অফ বাহরেন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নাকি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের, এটার অ্যান্সার হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কি হবে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে এশিয়ার মধ্যে কাজ করছে, এটার হেডকোয়ার্টার কোথায় বাবু? তো বলবে মানিলা। কোথায় রয়েছে? মানিলা, ফিলিপিন্স। ফিলিপিন্সে রয়েছে। কবে ফাউন্ড হয়েছিল, কবে ফাউন্ড করা গেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক। এই ফিলিপিন্সের ক্যাপিটাল কি? হোমওয়ার্ক। আর কারেন্সি, ওদের কারেন্সিটা কি? যেরকম আমাদের দেশের রুপিস হয়, বাংলাদেশের টাকা হয়, তো সিমিলারলি এখানকার কি হবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক, চলো নেক্সট। till which year did the High Court of Delhi continue to exercise the jurisdiction over Himachal Pradesh court? দেখো আগে কি হতো, আমাদের দেশের কোর্টগুলো যে ছিল সেখানে একটা কোর্টের দুটো কোর্ট ছিল, ঠিক আছে? একটা জায়গায় দুটো কোর্ট ছিল। তো এবার বলছে হিমাচল প্রদেশের কবে অবধি ছিল? কবে অবধি ছিল? এটা হলো 1969 নাকি 1967 নাকি তোমাদের 1971 নাকি 1968? ঠিক আছে, তো এটা হলো তোমাদের প্রশ্ন। যখন হিমাচল প্রদেশ স্টেটহুড পেয়ে যাবে তখনই ওর নিজের একটা কোর্ট এস্টাবলিশড হবে, হবে কি না? ক্লিয়ার? তো এখানে তোমার চারটে অপশন দিয়েছে, সেটার অ্যান্সার তোমরা করবে। তাহলে এই কোশ্চেনটা দেখো বিভিন্ন হাইকোর্ট থাকবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকবে যে কোন কোর্ট এসেছিল। যেরকম ফর এক্সাম্পল তোমাকে আরও দিয়ে দিই যে আমাদের ক্যালকাটা হাইকোর্ট যেটা রয়েছে, ক্যালকাটা হাইকোর্ট, সেইটারও দুটো বেঞ্চ রয়েছে। আর সেই দুটো বেঞ্চ কি দেখবে, আন্ডামান একটা পোর্ট ব্লেয়ার বেঞ্চ, একটা ক্যালকাটা বেঞ্চ, আর একটা হলো পোর্ট ব্লেয়ার বেঞ্চ। কারণ এটা আন্ডামান নিকোবরেরই কোর্ট, দুটো কোর্টই, তাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আরও কিছু প্রশ্ন নিয়ে যাবে আজকে। কোশ্চেন থাকবে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে সুপ্রিম কোর্টে, অ্যান্ড নেক্সট বলছে প্রেজেন্ট সিজিআই অফ ইন্ডিয়া কে। ফার্স্ট কোর্ট ইন্ডিয়াতে কোথায় এস্টাবলিশ হয়েছে সেটাও অ্যান্সার করবে। এটা আজকে তোমাদের হোমওয়ার্ক ছাড়বো। অবশ্যই এই জিনিসটা কমেন্ট বক্সে আমাকে যেন জানিও, কমেন্ট বক্সে চাই, এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে চাই। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে? কোশ্চেন দিচ্ছে হুইচ ইকোলজিস্ট ইজ ফেমাস, দেখো কোশ্চেন দেখো, ফেমাস ফর স্টাডিং প্লান্ট লাইফ ইন দ্য ইন্ডিয়ানা ডিউন্স ইন 1896। কি বলছে? প্লান্ট লাইফকে কে স্টাডি করেছিল ইন্ডিয়ানা ডিউন্সে? প্লান্ট লাইফ ইন ইন্ডিয়ানা ডিউন্স ইন 1896 প্লান্ট লাইফ কে স্টাডি করেছিল? এটার অ্যান্সার কি হবে? কোন ইকোলজিস্ট এটা করেছিল তোমাদেরকে বলতে হবে। এটা ইকোলজিস্ট কি হবে অ্যান্সার বলবে। সেটা কি রবার্ট ম্যাকআর্থার নাকি জি এলভিন হাটচিনসন নাকি হেনরি ক্যান্ডলার কোলস নাকি এলডো লিওপোল্ড কি তোমাদের অ্যান্সার হবে? ঠিক আছে, এটা বলতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার ইকোলজিস্ট যে ইন্ডিয়ানা ডিউন্স 1896 স্টাডি করেছিল সেটা হলো হেনরি ক্যান্ডলার কলস। ইকোলজি মানে কি বাবু? আমি যখনই বলি তোমাকে লজি মানে হলো অধ্যয়ন করা বা স্টাডি করা। তো স্টাডি অফ ইকোসিস্টেম, এটাকে আমরা বলি ইকোলজি। তোমাদের জন্য প্রশ্ন, হু ইজ ফাদার অফ ইকোলজি? ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়? এইটা হলো তোমাদের প্রশ্ন, এটার উত্তর দেবে। এটা হলো তোমাদের প্রশ্ন, প্রশ্নের উত্তর চাই। নেক্সট প্রশ্ন, নেক্সট দিকে যাই। দ্য লেয়ার অফ আর্থ দ্যাট সেপারেট দ্য ক্রাস্ট ফ্রম দ্য কোর। ক্রাস্ট থেকে দেখো আর্থের পৃথিবীর তিনটে লেয়ার পাবে, তোমাদেরকে সার পড়িয়েছেন, সৌম্য সার পড়িয়েছেন,
যে লেয়ারগুলো কি, তো বলবে মেন্টাল, অ্যান্সার হয়ে গেছে মেন্টাল ক্রাস্ট কোর। তো সেখানে বলছে যে কোন লেয়ারটা সেপারেট করে, তাহলে এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে মেন্টাল লেয়ারটা সেপারেট করে, মেন্টাল। এই যে স্ট্রেটোস্ফিয়ার দিয়েছে এটা অ্যাটমসফিয়ারের পার্ট, আর এই লেয়ারে পাওয়া যায় ওজোন লেয়ার। কি পাওয়া যায়? ওজোন লেয়ার। ওজোন লেয়ার পাওয়া যায়, পাওয়া যায় ওজোন লেয়ার। আমাকে বলো তো এই যে সিয়াল, সীমা, নিফে, এই লাইন্সগুলো মানে কি? ডিসকন্টিনিউটি লাইন, এটার মানে কি তোমরা কমেন্টে জানাবে। সিয়াল, সীমা, নিফে এর মধ্যে পড়ছে। বলছে আয়রন ইজ সো নেমড বিকজ ডিউরিং দিস টাইম আয়রন মোস্টলি রিপ্লেস ড্যাশ ইন ইমপ্লিমেন্টস। আয়রন এজ যে হয়েছিল যখন বৈদিক কাল আসবে তখন তারপরে আয়রন এজ বলে আমরা জানতে পাই। তো সেখানে ওয়েপন্সগুলো বিগিনিং অফ দ্য মিডল ইস্ট ইন্ডিয়া, সাউথ ইস্ট, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিতে কি কাকে আয়রন ডেভেলপ বলছে রিপ্লেস করেছিল। তো আয়রন এজ কাকে রিপ্লেস করে দেয়? তুমি বলবে এটাকে বলা হতো কৃষ্ণ আয়াস। কৃষ্ণ মানে কালো, আয়াস মানে ধাতু। তো এই যে কৃষ্ণ আয়াস বা আয়রন কাকে রিপ্লেস করে? তো আয়রন এজের আগে কি এজটা ছিল তোমাকে জানতে হবে। তো সেই এজটা ছিল ব্রাস বলছি ব্রোঞ্জ এজ। কি হলো? ব্রোঞ্জ এজ, মেড আপ অফ কপার প্লাস টিন, এসএন, অ্যালয় অফ কপার অ্যান্ড টিন। আর এই ব্রোঞ্জ এজ বেসিক্যালি মানে কি হলো? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যার ডেট তোমরা পড়ো 2500 বিসি থেকে নিয়ে 1750 বিসি অবধি হয়। 2500 বিসি থেকে নিয়ে 1750 বিসি অবধি ছিল, ঠিক। তো আয়রন এজ কাকে রিপ্লেস করছে? ব্রোঞ্জ এজকে রিপ্লেস করছে, বা হরপ্পা সভ্যতা যেটা ব্রোঞ্জ ইউজ হতো, আয়রন আরও ইজি হয়ে গেছে, আরও ইজি টু ইউজ, তাই এখানে হয়ে গেল, ঠিক। একটা হোমওয়ার্ক মেরে দিই। স্ক্রিপ্ট অফ আইবিসি কি বলা হয়? আইবিসি যে স্ক্রিপ্ট সেটার নাম কি? আইবিসি যে স্ক্রিপ্টটা সেটার নাম কি বলা হয়? নেক্সট এন্ড দ্য লাস্ট কোশ্চেন দিচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অ্যাজ পারো। কি বলছে? পারো, কি নাম রে ভাই? পারো চেন্দু, চেন্দু বা পারো চেন্দু, সেটা কি হয়? কোন জায়গায় এই ফেস্টিভ্যালটা হয়? পারো তিসচেন্দু, তিসচেন্দু না তিসচেঞ্চু, এটা কোথায় হয়? পারো তিসচেঞ্চু কোন রাজ্যে মানে কোন দেশে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়? তোমাকে বলতে হবে জাপান, ভুটান, থাইল্যান্ড না বার্মা। তাহলে এই অপশন অনুযায়ী তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ভুটান। ভুটানে হয় এই ফেস্টিভ্যালটা। জাপানকে তোমরা জানো ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়। এবার বলো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই প্রত্যেকটা দেশের ক্যাপিটাল, কারণ ক্যাপিটাল আসছে এখন এক্সামে, সঙ্গে কারেন্সিও আসছে, তো কারেন্সি বের করবে প্রত্যেকটা দেশের। এইখানে তোমরা মুখস্থ করে নেবে ক্যাপিটাল আর কারেন্সি প্রত্যেকটা দেশের, এইখানেও এইখানেও। যেরকম তোমাকে বলি ভুটানের ক্ষেত্রে কি হয়? ভুটান ইজ এ কার্বন নেগেটিভ কান্ট্রি। কার্বন নেগেটিভ কান্ট্রি, ভুটান একটা কার্বন নেগেটিভ কান্ট্রি বলা হয়। ভুটানের ক্যাপিটাল হলো থিম্পু। কি হয়? থিম্পু। অ্যান্ড কারেন্সি কি? নাগালট্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট, নাগালট্রাম এটা কারেন্সি হয়ে গেল, ঠিক। তো সিমিলারলি বাকি রাজ্যের তোমরা অ্যান্সার দিয়ে, এবার বাকি দেশের ক্ষেত্রে তোমরা অ্যান্সার অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে বাবু, কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। তো আজকে আবার 25টা কোশ্চেন মেরে দিলাম, ইম্পর্টেন্ট পার্ট 4, এরকম আবার একটা পার্ট 5ও আসবে। টিল আমরা 500+ এমসিকিউ করব, আর আমি তোমাদেরকে এসএসসির জন্য রেডি করেই ছাড়বো। মানে এসএসসি বা যে কোনো বাকি এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো তুমি দেখতে পাও। তো আমরা বেসিক্যালি এসএসসিকে ধরে করছি। টেলিগ্রাম জয়েন করো, আর এই ক্লাসের ফাইলটা তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার নাম হলো WBPSC ওয়ালাতে তোমরা পেয়ে যাবে এই ফাইলটা, WBPSC ওয়ালাতে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এইখানে আমরা শেষ করছি এই লেকচারটা। চলো আবার দেখা হবে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।